মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। এ তো ত্রিপুরার মহারাজ রাধা কিশোর মাণিক্য, রক্তের সম্পর্কে আমার ভাই। রাধা কিশোর গাড়ি চাপা দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। কেন? ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্তত 20 বছর আমার কোনো সম্পর্ক নেই। এর মধ্যে সে রাজ্যের কেউ আমাকে দেখেনি। আমি ত্রিপুরার কোনো ক্ষতি করিনি। তবু কেন এতগুলি বছর ধরে রাধা কিশোর আমার উপর জাত ক্রোধ পুষে রেখেছে? কি সেই রহস্য? এক্ষুনি রাধা কিশোরের গলা টিপে আমি খুন করে প্রতিশোধ নিতে পারি। পাশের লোকটার মাথায় একটা পাথর দিয়ে ছেঁচা মারলে আর জ্ঞান ফিরে পাবে না। সব শেষ হয়ে যাক। বিনা দোষে ওরা আমাকে হত্যা করতে চেয়েছে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর 2য় খণ্ড। ভরত চলে যাবার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে দিন চারেক পরে একটি অল্প বয়সী ছেলে একটি চিঠি নিয়ে এলো হেমের কাছ থেকে। সেই চিঠি পাঠ করে ভরত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। আবার সে দিকভ্রান্ত। হেম লিখেছে, ব্রাদার ভরত, আমি চললাম। অনেকদিন আর আমার দেখা পাবে না। এই ছেলে খেলা আর আমার ভালো লাগছে না। বিপ্লবের নামে আমরা কি করছি? অজাযুদ্ধ, ঋষির শ্রাদ্ধ, আর প্রভাতে মেঘ ডম্বর মেয়ের মতন সবাই বভারম্ভে লঘু ক্রিয়া। আমাদের কোনো সত্যিকারের নেতা নেই। কেউ কারোকে মানে না। সবাই সব জানতা, অথচ কেউ জানে না কিভাবে গুপ্ত সমিতি গঠন করতে হয়। অস্ত্র চালনা বিষয়ে কারোর কোনো জ্ঞান নেই। অরবিন্দুবাবু যে বলেছিলেন অন্যান্য রাজ্যে অনেক গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়ে আছে, তারা বিপ্লবের জন্য নাকি তৈরি, শুধু আমাদের সঙ্গে হাত মেলাবার জন্য অপেক্ষা। কই, এ পর্যন্ত আর কারোরই তো কোনো সাড়া শব্দ নেই। এসব আষাঢ়ে গল্প শুনিয়ে আমাদের আর কতদিন উত্তেজিত করে রাখবেন? কোমরের কষি যে আলগা হয়ে যাচ্ছে। তাই আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই নিজে কিছু পারি কিনা। বিদেশে পাড়ি দিচ্ছি, হয়তো ফ্রান্সে যাব, কিংবা আমেরিকায়, কিংবা রুশ দেশে। প্যারিস নগরীতে বহু দেশের গুপ্ত সমিতির আখড়া আছে বলে শোনা গেছে। তাদের কর্মপদ্ধতি দেখব, হাতে কলমে শিক্ষা নেব। বোমা বানানোও শিখে নিতে হবে। আমি কিছুদিন বিজ্ঞান পড়েছি, আমার পক্ষে খুব একটা শক্ত হবে না। নিজের খরচ নিজেই চালাবো। এদেশের ধনীদের কাছে ভিক্ষা করতে আমার ঘৃণা হয়। তাই নিজের বাড়ি, জমি, সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি। মেদিনীপুরের পাটি তুলে দিয়েছি একেবারে। দ্বারা, পুত্র, পরিবার, তুমি কার, কে তোমার, সকলকে পাঠিয়ে দিয়েছি গৃহিণীর পিত্রালয়ে। ভালো কথা, তুমি শুনেছ কিনা জানি না, মেদিনীপুরে কিছুদিন আগে এক মহাবিধ্বংসী ঝড় হয়ে গেছে। তাতে বহু লোকের বহু ক্ষতি হয়েছে। তুমি সাত করে যেসব গাছপালা লাগিয়েছিলে তার অধিকাংশই সমূলে উৎপাটিত। বাড়িখানি মেরামতির অভাবে নড়েছিল, সেটিও একেবারে বিধ্বস্ত। তুমি এসে দেখলে কষ্ট পাবে। দেশান্তরে পাড়ি দিচ্ছি বলে ভেবো না যে পলায়ন করছি। দেশের জন্য প্রাণটা যখন একবার উৎসর্গ করে দিয়েছি, এ প্রাণের আর কোনো স্বাদ আহ্লাদ নেই। ফিরে আমি আসবই, তৈরি হয়ে আসব, সশস্ত্র হয়ে আসব। যে ইংরেজ শাসকরা আমাদের দেশের ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, প্রতি বৎসর দুর্ভিক্ষের সৃষ্টি করছে, যারা ভারতীয়দের মানবেতর প্রাণী বলে মনে করে, আমাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে বঙ্গভঙ্গ করে দিল, তাদের 2-4টিকে অন্তত হত্যা না করে আমি মরেও শান্তি পাব না। আমার এই শপথ সত্য হয় কিনা দেখো। শরীরটাকে সারিয়ে তোলো, আমার অপেক্ষায় থেকো। ইতি তোমার হেম। এই চিঠি পাঠ করা মাত্র ছিঁড়ে ফেলবে। চিঠিখানি অন্তত 3 বার পড়ল ভরত। তারপর কুচি কুচি করতে করতে ভাবল, এরপর কি? আমার নিয়তি এখন কোন দিকে নিয়ে যাবে আমায়? আবার যেন দুর্বল হয়ে গেল শরীর। পরপর 2 দিন ভরত
সারাক্ষণ শুয়ে কাটালো। আন্নাকালী তার জন্য খাবার নিয়ে আসে। তার কিছু খেতে ইচ্ছে করে না, বই পড়ে না, মনটাও যেন কুয়াশাচ্ছন্ন। একসময় দ্বারিকা ওই ঘরে উঁকি দিয়ে বলল, কিরে, ঘর থেকে বেরোস না কেন? সবসময় অন্ধকারে ভূতের মতন শুয়ে থাকিস। সন্ধেবেলা ডাকতে এসে দেখি তুই ঘুমোচ্ছিস। এই অসময়ের ঘুম মোটেও ভালো নয়। একটা কাজ কর, বাইরে থেকে একবার ঘুরে আয়, মাথায় টাটকা বাতাস লাগুক। আরে মনটা চাঙ্গা না হলে দেশের কাজ করবি কি করে? দ্বারিকা প্রায় জোর করেই তাকে গৃহ থেকে বার করে ছাড়ল। তাও একা যেতে দেবে না, ভাড়ার গাড়িতেও না, নিজের একটা 1 ঘোড়ার গাড়িতে চাপিয়ে দিল তাকে। ভরত আর কোথায় যাবে? শহরের পথে পথে কি অনির্দিষ্টভাবে ঘোরা যায়? খানিক বাদে সে থামল যুগান্তর অফিসের সামনে। সেখানে আজ বিকেলে আড্ডা জমেনি, বাড়ির নেই, রয়েছে শুধু ভূপেন দত্ত আর উপেন বাণুজ্যে। তারাও প্রুফ সংশোধনে ব্যস্ত। তবু কিছুক্ষণ বসে রইল ভরত। কথায় কথায় জানা গেল হেমচন্দ্র সত্যি বাড়ি জমি বিক্রি করে বিদেশে চলে গেছে। ওরাও সে সংবাদ জানে। হেমের জন্য ভূমিসুতাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি আমি, অথচ সেই হেমই এখন নেই। ভূমিসুতাও আমাকে ছেড়ে গেছে, সে আর একবারও আমার খবর নিতে আসেনি। পরের সন্ধেবেলা দ্বারিকা আবার ভরতকে ধরল, নিয়ে গেল তার প্রাইভেট চেম্বারে। আজও সে ভরতকে জোর করেই ব্র্যান্ডি খাওয়াবে। তার ধারণা, ব্র্যান্ডি পান না করলে তোর এই জড়তার মনের ক্লৈব্য কাটবে না। দুপাত্তর শেষ করার পর দ্বারিকা তাকে ধমক দিয়ে বলল, ভরত, তুই এটা কি রে? এমন অকৃতজ্ঞ মানুষে হয়? ওই যে নয়নমণি নামে মেয়েটি তোর সঙ্গে দেখা না করেই চলে গেল, তুই তারপর আর তার কোনো খবরও নিলি না। এমন প্রাণ ঢেলে সেবা করে গেল, তোকে সেই বাঁচিয়ে তুলল বলতে গেলে। আরে ডাক্তাররা তো একসময় আশা ছেড়েই দিয়েছিল। ওই নয়নমণি, না, ভুল বললাম, ভূমিসুতা, সে যমের সঙ্গে লড়াই করেছে, আর তা সত্ত্বেও তুই তাকে দুটো ভালো কথাও বললি না। সে কোথায় থাকে তা তো আমি জানি না ভাই। আরে জানিস না তো আমাকে জিজ্ঞেস করিসনি কেন? লজ্জা? নাকি তোর মনটাই অসাড় হয়ে গেছে? তুই তার বাড়ি চিনিস? আলবাত চিনি। আমি আর জাদু অনেক কষ্টে তাকে খুঁজে বার করেছি। আরে আমিই তো তাকে এখানে এনেছি। আমারও উচিত তাকে ধন্যবাদ জানানো। এই চল, এখনই যাই তার কাছে। ঈষৎ নেশায় দ্বারিকা উত্তেজিত। বারান্দায় দাঁড়িয়ে সে চিৎকার করে গাড়ি তৈরি করার হুকুম দিল। গঙ্গার ধারে সেই বাড়িতে পৌঁছতে পৌঁছতে বেজে গেল রাত 8:30। বাড়ির সামনে বেশ মজবুত লোহার গেট, তালা বন্ধ। একজন নেপালি দারোয়ান বসে আছে, তার এক হাতে লোহা বাঁধানো লগুর, কোমরে ভোজালি। বাড়ির মধ্যে বালিকাদের কলকণ্ঠ শোনা যাচ্ছে। দারোয়ানটি জেদি, সে তালা খুলবে না। এই সময় যে কোনো লোকের প্রবেশ নিষেধ। কিছুটা তর্ক বিতর্কের পর সে জানালো যে মালিকানি বাড়িতে নেই, কলকাতাতেই নেই। এক কথায় বিশ্বাস করা যায় না। দ্বারিকার মনে আছে আগের দিন সে একটি বয়স্কা মহিলাকে দেখেছিল বালিকাগুলির তত্ত্বাবধান করতে। ভূমিসুতা তাকে কিছু কিছু নির্দেশ দিয়ে গিয়েছিল। দারোয়ানটিকে সে বলল, না, আমরা ভেতরে ঢুকতে চাই না। মালকিন নেই তো? আর যে একজন দিদিমণি আছে তাকে ডাকো, জরুরি কথা আছে। বয়স্কা মহিলাটি এলেন বটে, তবু গেট খোলা হলো না। দ্বারিকাদের প্রশ্নের উত্তরে তিনি গেটের ওপাশ থেকেই জানালেন, ভূমিসুতা 2 দিন আগে কাশি চলে গেছে, কবে ফিরবে ঠিক নেই। আর কাশিতে সে কোথায় উঠবে তা তো আমি বলতে পারবো না। গাড়িতে উঠতে উঠতে দ্বারিকা ভরতকে বলল, ভালোই হলো। বেনারস অতি স্বাস্থ্যকর স্থান। তরি তরকারি যেমন টাটকা, তেমনি চমৎকার স্বাদ। মালাই রাবড়ি যত ইচ্ছে খাবি, শরীর খারাপ হবে না। ওই যে সেবারে এলাহাবাদে তোর সঙ্গে দেখা হয়েছিল মনে আছে? সেখান থেকে কাশিতে এসে অনেক দিন ছিলাম।
একটা ছোটখাটো বাড়িও কিনেছি। দশাশ্বমেধ ঘাটের প্রায় ওপরেই সেই বাড়ি। ছাদে দাঁড়ালে গঙ্গার দৃশ্য দেখতে পাবি। ওই যে কবিরাজ মশাই কোন মহাপুরুষের কথা বলেছিলেন, একবার তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারিস। বাড়িতে আমার 2-4 জন কর্মচারী আছে, তোর খাওয়া থাকার কোনো অসুবিধে হবে না। ভরত যেন দ্বারিকার পুরোপুরি বশ্যতা স্বীকার করেছে। আপত্তি জানাবার কোনো কারণ নেই। আরো ভাবল, কলকাতায় আমি শুধু শুধু বসে থেকেই বা কি করব? যুগান্তর দলের নতুন কোনো পরিকল্পনা আছে বলেও মনে হলো না। কাশিতে গেলে আর কিছু না হোক, দূর থেকে ভূমিসুতাকে অন্তত চোখের দেখাও তো দেখা যাবে। পরদিনই সব ব্যবস্থা হয়ে গেল। একজন কর্মচারী টিকিট কেটে হাওড়ায় ভরতকে ট্রেনে তুলে দিয়ে আসবে। দ্বারিকার সেদিন একটা মামলা আছে, সে নিজে যেতে পারবে না। ট্রেনে যাওয়ার জন্য ফল মূল চিঁড়ে গুড়ের একটা পুঁটলি বেঁধে দেওয়া হলো। দ্বারিকা জোর করে 100টি টাকা গুঁজে দিল আমার পকেটে। আমি যে জামা কাপড় পরে আছি তাও দ্বারিকার, অথচ দ্বারিকার কাছে কোনো কৃতজ্ঞতার কথা জানাতে গেলে সে প্রচণ্ড ধমক দেবে। যাত্রা করার আগে ভরত একবার ওপরের সিঁড়ির দিকে তাকালো। বসন্ত মঞ্জরির কাছ থেকেও কি বিদায় নেওয়া উচিত নয়? কিন্তু সে নিজে থেকে একবারও দেখা করতে আসে না। দ্বারিকাও কিছু বলল না। আমার পক্ষে কিছু বলাও বোধহয় শোভন নয়। নিচে নামতে নামতে সে দ্বারিকার কাঁধ ছুঁয়ে বলল, তোর কাছে আর তোর বউয়ের কাছে চির ঋণী রয়ে গেলাম রে। দ্বারিকা তার পিঠে চাপড় মেরে বলল, আরে বাকি আছে আরো। এর মধ্যেই সব শেষ হয়ে গেল নাকি? তুই আরো কত কীর্তি করবি কে জানে। দশাশ্বমেধ ঘাটের কাছে দ্বারিকার বাড়িটি সত্যিই সুন্দর। তেমন কিছু বড় নয়, একতলায় 3টি আর দোতলায় 2টি কক্ষ। নিচের তলাটি খানিকটা স্যাঁতস্যাঁতে অন্ধকার মতো হলেও ওপরে প্রচুর আলো বাতাস। ওপর তলাটি মালিক পক্ষের ব্যবহার ছাড়া তালাবন্ধই থাকে। একেবারে সামনেই গঙ্গা। বেনারসে এই সময় খুব ভিড়। প্রচুর জমিদার রাজা মহারাজরা এখানে আসেন। অনেকেই একটি করে শখের বাড়ি নির্মাণ করে রেখেছেন। এ শহর যেমন বিখ্যাত তীর্থস্থান, স্বাস্থ্যকর স্থান হিসেবেও নাম রটেছে, আবার তেমনি ফুর্তির স্থানও বটে। সন্ধে হলেই ডালমান্ডির বাইজিপাড়া গমগম করে। সন্ধ্যের পর ভরা গঙ্গায় অনেক বজরা ভাসে। তাতে বিলাসী পুরুষরা সুরার পাত্র হাতে নিয়ে গা এলিয়ে বসে থাকে। শোনা যায় নূপুর নিক্কণ। আমি ছাদ থেকেও এই দৃশ্য দেখতে পাই। যতই জনসমাগম হোক, কাশীতে বিশেষ কোনো মানুষকে খুঁজে পাওয়া শক্ত নয়। ভোরবেলা কিংবা অপরাহ্নে বহিরাগতরা কোনো না কোনো ঘাটে আসবেই। ঘাটগুলি ঘুরে দেখলেই পরিচিত মুখ চোখে পড়বে। সবচেয়ে বেশি মানুষ আসে মণিকর্ণিকা আর দশাশ্বমেধ ঘাটে। বেণীমাধবের ধ্বজাতেও একবার না একবার সকলের ওঠা চাই। কর্মচারী দুজনের নাম সংগ্রাম সিং, বিষ্ণুপদ মোহান্তি। সংগ্রাম সিং মধ্যবয়সী, নামের সঙ্গে চেহারার মিল সামান্য। তার মস্ত বড় জুলফি দুটোই শুধু বীরত্ব ব্যঞ্জক। সে 2খানা ঘর নিয়ে সপরিবারে থাকে। অপরজনের বাজপড়া তালগাছের মতন শরীর, চক্ষু দুটি চঞ্চল। 2-1টি কথা শুনলেই বোঝা যায় এ লোকটির বুদ্ধি আছে। কর্মচারী হিসেবে বিষ্ণুপদ জুনিয়র, সেই ভরতের জন্য রান্না করে দেয়। বিষ্ণুপদ রাঁধে ভালোই, কিন্তু পরিবেশনের সময় সে বড় বেশি কথা বলে। অনেক খবরাখবর রাখে সে, কিন্তু অত খবর জানার উৎসাহ আমার নেই। কেচ্ছা কাহিনীর দিকেই তার ঝোঁক। কোন রাজা কতগুলি রানী সঙ্গে নিয়ে এসেছে, 2জন বড় মানুষের বজরায় পাল্লা দিতে গিয়ে একটা ডুবে গেল, রাজস্থানের এক রাজকুমারী ভেগে গেছে এক মুসলমানের সঙ্গে, এই সব। তার কাছ থেকেই জানা গেল
গত বছর কাশীতে কংগ্রেসের অধিবেশন বসেছিল। সে কি ইলাহি ব্যাপার! বড় বড় নেতারা ঝগড়া করেছেন, খুব হাতাহাতি হয় আর কি। স্বামী বিবেকানন্দের শিষ্যা সিস্টার নিবেদিতা এসেছিলেন। তাকে দেখে বিষ্ণুপদ মুগ্ধ। কি সুন্দর বাংলা কথা বলেন। তিনিই তো ঝগড়া থামালেন। সেই সিস্টার নিবেদিতা এবারেও কাশীতে এসেছেন। বিশ্বনাথের গলির কাছেই থাকেন। ভগিনীর সঙ্গে অনেকদিন দেখা হয়নি আমার। ইদানিং আর যোগাযোগ রক্ষা করাও হতো না। সার্কুলার রোডের আখড়ার সময় ভগিনী অনেক বই জুগিয়েছেন। বিপ্লবী কাজকর্ম শুরু করার জন্য গোপনে পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি স্টেটসম্যান পত্রিকায় লেখালেখি করেন। কংগ্রেসের নেতারা যাওয়া আসা করে তাঁর কাছে। ভরতের একবার ক্ষীণ ইচ্ছা হলো ভগিনী নিবেদিতাকে প্রণাম জানিয়ে আসবে। একটু পরেই সে ইচ্ছেটাকে চাপা দিয়ে দিল। থাক বরং। ভগিনী যদি কোনো দায়িত্ব দিয়ে দেন, তা পালন করার মতন মনের অবস্থা এখন নেই আমার। দূর থেকে প্রণাম জানানোই ভালো। গঙ্গার ঘাটগুলিতেই ভরত সময় কাটায়। পারতপক্ষে শহরের মধ্যে যায় না। গোধুলিয়ার মোড়ের কাছে অগণ্য মানুষ ও যানবাহনের ভিড়ে পথ চলা দায়। একেই তো বেনারস টাঙায় টাঙায় 6 লাভ, তার উপর নতুন উৎপাত হয়েছে মোটর গাড়ি। সেগুলি অনবরত ফেঁপু বাজায় আর ধোঁয়া ছাড়ে। কখন কাকে চাপা দেয় ঠিক নেই। কোনো হোমড়া চোমড়া ব্যক্তি বা রাজা যখন যান, তাদের সঙ্গে থাকে প্রচুর সাঙ্গপাঙ্গ। তাদের পথ ছেড়ে দেবার জন্য সেপাইরা সাধারণ পথচারীদের ডান্ডা তুলে হটিয়ে দেয়। ঘাটগুলিতে সারাদিন ধরে অনেক দৃশ্য বদল হয়। খুব ভোরে স্নান করতে আসে সাধু সন্ন্যাসী ও শহরের স্থায়ী অধিবাসীরা। একটু বেলা হলে আসে নবাগতের দল। তাদের কাছ থেকে অর্থ দোহন করার জন্য বহু লোক ব্যাপৃত। কেউ তেল মাখিয়ে দলাই মলাই করে দেয়, কেউ স্নানের পর কপালে ও বাহুতে চন্দন মাখায়। ছোট ছোট মন্দিরের সামনে দাঁড়িয়ে পুরোহিত পাণ্ডারা পুণ্য বিক্রি করার জন্য হাঁকাহাঁকি করে। এছাড়া রয়েছে ফিরিওয়ালা ও ভিখারি। স্নান পর্ব চলে বেলা 3-4 পর্যন্ত। তারপর আসেন কথক ঠাকুররা। তারা রামায়ণ মহাভারতের কাহিনী শোনান। বই দেখতে হয় না, সব তাদের কণ্ঠস্থ, এবং যে যত নাটকীয়তা আনতে পারেন তার কাছে তত শ্রোতা জমে। কোথাও কোথাও বসে কীর্তন গানের আসর। নৌকো ভ্রমণে যায় অনেক যাত্রী। গঙ্গাবক্ষ থেকে বারাণসীর প্রাসাদমালা ঘাটের সিঁড়িগুলির দৃশ্য ভারী চিত্তহারী। বিলাসীদের বজরাও অগুন্তি। দূরে দেখা যায় রামনগর প্রাসাদের আলো। ভূমিসুতাকে ভরত প্রথম দেখতে পেল এক সকালবেলা। সে বসেছিল মণিকর্ণিকা ঘাটের সিঁড়িতে। পাশে শ্মশানের চিতা জ্বলছে। সে চেয়েছিল সেদিকে। স্ত্রী পুরুষের স্নানের জন্য পৃথক ঘাট নেই। এখানে আব্রু রক্ষার জন্য কেউ ব্যস্ত নয়। এক জায়গায় বেশ কয়েকজন রমণী অবগাহন করছিল। তাদের মধ্য থেকে 3 জন একসময় ওপরে উঠে এলো। যাদের কাছাকাছি বাড়ি তারা বাড়িতে গিয়েই কাপড় ছাড়ে। কেউ কেউ সিক্ত বস্ত্রেই পুজো দিতে যায়। সেই 3 জনের দিকে একবার তাকিয়েই ভরতের বুক ধড়াস ধড়াস করতে লাগলো। ওদের মধ্যে যেজন যুবতী, সে ভূমিসুতা নয়? নিশ্চিত ভূমিসুতা। ভিজে শাড়ি শরীরে লেপ্টে আছে। এই অবস্থায় নারীদের দিকে চেয়ে থাকা অশোভন। তাই ভরত সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়েছে। এখন কি আমি ভূমিসুতাকে ডাকবো? এখন কথা বললে যদি নির্লজ্জতা মনে হয়, না না, উচিত নয়। সেই 3 রমণী এদিকেই আসছে। কিন্তু আমি যদি মুখ ফিরিয়ে থাকি, কথা না বলি, তাহলে কি ভূমিসুতা মনে করবে যে আমি ইচ্ছে করে ওকে চিনতে চাইছি না? সে অপমানিত বোধ করবে।
এই দোটানার মধ্যে কয়েক মুহূর্ত থেকেই ভরত মনস্থির করে ফেলল। সে দ্রুত উঠে পড়ে চলে গেল উপরের দিকে। একটা ঘটিবাটির দোকানের মধ্যে ঢুকে পড়ে গা আড়াল দিল। তবু তার বুকের স্পন্দন থামে না। ভূমিসুতা কি আমাকে দেখতে পেয়েছে? যদি দেখে থাকে তবে নিশ্চয়ই ভাববে ভরত কেন পলায়ন করল। খানিক বাদে ভরত বুঝতে পারল তার সিদ্ধান্তে ভুল হয়েছে। গঙ্গার ঘাটে সিক্ত বসনা নারীদের সঙ্গে অনেকেই কথা বলে। এখানে বিধবা স্ত্রীলোকেদের সংখ্যা অগণ্য। তারা যে বয়সেরই হোক, সায়া সেমিজ কিছু পরে না। ভিজে শাড়িতে তাদের শরীরের সবকটি রেখা ফুটে ওঠে, তবু তাদের হায়া বলে কিছু নেই। সেই অবস্থাতেই তারা দোকানে দাঁড়িয়ে দরদাম করে, কেউ তা নিয়ে মাথা ঘামায় না। পরিচিতা নারীর সঙ্গে তো কথা বলাই যায়। আমি কেন লজ্জা পেলাম? ভূমিসুতা অপমানিত বোধ করতে পারে ভেবে সারা দিন বিমর্ষ হয়ে রইল ভরত। পরদিন বিকেলেই সে আবার দেখতে পেল ভূমিসুতাকে। এবারে দশাশ্বমেধ ঘাটে এক কথক ঠাকুরের শ্রোতাদের মধ্যে। কথক ঠাকুরটির কণ্ঠস্বর বেশ জোরালো। প্রায় 150-200 জন শ্রোতাকে তিনি মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। এখানে নারী ও পুরুষরা পৃথকভাবে বসে। ভূমিসুতা বসে আছে অনেক স্ত্রীলোকের মাঝখানে। তার দৃষ্টি আকর্ষণ করা শক্ত। ভরত অপেক্ষা করতে লাগল। আসর যখন ভাঙল তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। রাবণ সন্ন্যাসী বেশে এসেছে সীতা হরণ করতে। ইনিয়ে বিনিয়ে সে ভিক্ষা চাইছে, কিন্তু লক্ষণের গণ্ডি সে পেরুবে না। সীতাও আসবে না গণ্ডির বাইরে। সন্ন্যাসীকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিলে কতখানি পাপ হয় তা সবিস্তারে বলে গেল রাবণ। শেষ পর্যন্ত দুর্বল হয়ে গিয়ে সীতা এক পা করে এগিয়ে আসছে গণ্ডি রেখার দিকে। এই পর্যন্ত বলেই থেমে গিয়ে কথক ঠাকুর হাত জোড় করে বললেন, বাবা সকল, মা ঠাকুরনরা, অদ্য এখানেই সমাপন করি, আবার কাল হবে। অধমকে অনুমতি দিন, বাকিটা আগামীকাল শোনাব। কথক ঠাকুরটি ভালোই নাটক জানে। সব শ্রোতাকে কাল আবার আসতেই হবে। সকলে উঠে দাঁড়িয়ে 1-2 পয়সা দিল পেতলের থালায়। ভরত তখনও ভূমিসুতাকে ডাকতে পারল না, কারণ সে আর 4 জন বিভিন্ন বয়সী মহিলার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। আবার রাজ্যের লজ্জা পেয়ে বসল ভরতকে। গতকাল সকালে আমি কেন ভূমিসুতার সঙ্গে কথা বলিনি সেটা তাকে বুঝিয়ে বলতে হবে, কিন্তু অন্যদের সামনে আমি পারবো না। খানিক দূর গিয়ে অন্য মহিলারা নিশ্চয়ই যে যার বাড়ির দিকে চলে যাবে। ভরত একটু দূর থেকে ওদের পিছু নিল। ওরা আপন মনে গল্প করতে করতে চলেছে বাঙালি টোলার দিকে। অন্যদের বিদায় নেবার নাম নেই। সে বুঝতে পারছে যে এখানে যদি দ্বারিকা থাকত তাহলে এক ধমক দিয়ে বলতো, স্টুপিড, যা দৌড়ে যা, ভূমিসুতার সামনে গিয়ে দাঁড়া, তাহলেই অন্য মেয়েগুলো হটে যাবে। কিন্তু ভরত কিছুতেই সংকোচ কাটাতে পারছে না। পাশাপাশি 2টি বাড়ির একটির দরজা দিয়ে 3 জন রমণী ঢুকে গেল, অন্যটিতে ভূমিসুতার সঙ্গে একজন। আজ আর ভরতের ততটা অপরাধ বোধ হল না। ভূমিসুতার বাড়ি তো চেনা হয়ে গেল। এরপর একদিন এসে অনায়াসে দেখা করা যাবে না হয়। আজ রাত হয়ে গেছে, কিংবা কাল বিকেলে ভূমিসুতা ওই কথক ঠাকুরের কাছে যাবেই। তখন জড়তা কাটিয়ে নিশ্চিত ওর সঙ্গে কথা বলবো। পরদিন সকালে বিষ্ণুপদ তাকে লুচি ও কুমড়োর ছক্কা খাওয়াতে খাওয়াতে বলল, কাশীর ধারে কাছে কত দর্শনীয় স্থান আছে, আপনি কিচ্ছু দেখবেন না? বাবু যদি বলেন আমি সঙ্গে নিয়ে যেতে পারি। আমি অনেকের গাইডের কাজও করেছি, হিস্ট্রি, জিওগ্রাফি সব জানি আমি। এই বাক্যবাগীশ লোকটির সঙ্গে ভরতের ভ্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে সারনাথ জায়গাটি দেখে আসা যেতে পারে। আমি একাই যাব, বেশি দূর নয়। বিকেলে কথা শুরুর আগেই ফিরে আসব। ভরত একটা এক্কা গাড়ি ভাড়া নিল। বড় বড় টাঙা গাড়িগুলো একসঙ্গে অনেক যাত্রী নিয়ে যাচ্ছে।
তা দেখে ভরতের মনে পড়ল তার গৌহাটি থেকে শিলং যাত্রার কথা। ব্যামফিল্ড ফুলারের পেছনে কতই ছোটাছুটি করতে হয়েছিল, তার চুলের ডগাও স্পর্শ করা গেল না। মাঝখান থেকে আমি প্রায় মরতে বসেছিলাম। ওইভাবে প্রাণ দিলে আমার প্রাণদান বৃথা হতো। চাপেকার ভাইরা সাহেবদের মেরে তারপর মরেছে। সারনাথে প্রচুর খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এক একটা ঢিবির তলা থেকে পাওয়া যাচ্ছে নতুন নতুন সংঘারাম। আজ খুব চড়া রোদ, শোলার টুপি মাথায় দিয়ে কয়েকজন সাহেব তদারকি করছে খনন কার্যের। দর্শনার্থী এসেছে অনেক, তাদের মধ্যে নারীর সংখ্যা খুবই কম। শিশুরা রয়েছে, তারা ছোটাছুটি করছে চতুর্দিকে। ভরত অন্যদের সংস্পর্শ এড়িয়ে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখল। এখনো বেশি হাঁটলে বা অনেক সিঁড়ি ভাঙলে তার ক্লান্ত লাগে। মূল স্তূপটি থেকে অনেকখানি দূরে সে একটা ঝাঁকড়া পিপুল গাছের তলায় বসে বিশ্রাম নিতে লাগলো। এই স্থানে গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রচার করেছিলেন। তিনি ঠিক কোথায় বসতেন? ভরত কল্পনা করার চেষ্টা করল। হয়তো এরকমই একটি বৃক্ষতলে পাথরের বেদিতে বসে থাকতেন বুদ্ধ। তাকে ঘিরে থাকত শিষ্যমণ্ডলী। বুদ্ধের কথা ভাবলেই আমার খুব বিস্ময় লাগে। কতকাল আগের কথা, প্রায় ২৫০০ বছর। তখনও সক্রেটিস আসেননি, যিশু আসেননি, মানব সভ্যতার ভালো করে বিকাশ হয়নি। সেই কালেও গৌতম বুদ্ধ এত সূক্ষ্ম দর্শনের অধিকারী হলেন কি করে? কি করে চিন্তা করলেন এমন এক ধর্মের কথা যাতে ঈশ্বরের স্থান নেই? তখনও এই ভারতে কোনো বিদেশি আক্রমণ হয়নি। হয়তো শান্তি ছিল, সমৃদ্ধি ছিল, তাই জ্ঞানের চর্চা অত উন্নত হয়েছিল। ভাবতে ভাবতে একসময় ঘুমে চোখ টেনে এলো তার। গাছের তলায় অনেকখানি ছায়া, বাতাস বইছে। ঘুমটি বেশ গাঢ়ই হলো। মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তাতেও তার ঘুম ভাঙল না। গাছটির ঘন পাতার ছাউনির জন্য তার গায়ে বেশি বৃষ্টি পড়েনি, তবু কিছু ছাঁট তো লেগেছে, তাও সে টের পায়নি। গতরাতে অনেকক্ষণ সে ভূমিসূতার কথাই ভেবেছে। ভালো ঘুম হয়নি, তার মাথায় অনেক ঘুম জমেছিল। ভরত যখন জেগে উঠল তখন বিকেল হয়ে সূর্য ঢলে পড়েছে। অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। চতুর্দিক একেবারে শুনশান। দর্শনার্থীরা কেউ নেই, শ্রমিকরাও নেই। বৃষ্টির সময়ে সকলে নিশ্চয়ই চলে গেছে। সামনের রাস্তায় এসে ভরত আরও বিস্মিত হল। এখানে কয়েকটি দোকানপাট ও একটি ভাতের হোটেল ছিল, সব বন্ধ। দর্শনার্থীরা চলে গেলে আর কেউ থাকে না, টাঙা বা একটাও নেই। আমি এখন ফিরব কি করে? সব কি মন্ত্র বলে উবে গেল? দুপুরে কিছু খায়নি, সে উদরে যথেষ্ট ক্ষুধা টের পাচ্ছে। তার চেয়েও তার মন খারাপ লাগছে এই জন্য যে কথকতার আসরে আমি পৌঁছতে পারবো না। আজও ভূমিসূতার সঙ্গে কথা হবে না। বিষণ্ণভাবে সে হাঁটতে শুরু করল। এই শরীর নিয়ে ৮-১০ মাইল পথ তার পক্ষে হাঁটা সম্ভব নয়। যদি পথে কোনো গাড়ি পাওয়া যায়। এদিকে জনবসতি নেই, পথ অতি নির্জন। বিকেলের আলো ম্লান হয়ে আসছে আস্তে আস্তে। ভরত যত এগোচ্ছে কোনো গাড়ি ঘোড়ার চিহ্নও দেখতে পাচ্ছে না। তাহলে এই পথের ধারেই আজ রাত কাটাতে হবে। এই ভেবে যখনই সে এক স্থানে বসার উপক্রম করল তখনই শুনতে পেল একটা শব্দ। টাঙা বা এক্কা নয়, মোটর গাড়ি ধুলো উড়িয়ে আসছে। মোটর গাড়ি মানেই ধনী ব্যক্তিদের ব্যাপার। সেই গাড়ি নিশ্চয়ই আমাকে নেবে না। তাছাড়া গাড়িটা আসছে কাশীর দিক থেকে। গাড়িটা কাছাকাছি আসতেই ভরত রাস্তার এক ধার ঘেঁষে দাঁড়িয়ে পড়ল।
গাড়িটা আসছে পথের বাম দিক ধরে, ভরত দাঁড়িয়েছে ডান দিকে। তবু গাড়িটা যেন হঠাৎ তার দিকে মুখ করে ছুটে আসতে লাগলো। এ কি, সত্যিই তো তাই, গাড়িটা আমাকে চাপা দেবে নাকি? ভরত দৌড়ে চলে গেল রাস্তার বিপরীত দিকে, সঙ্গে সঙ্গে গাড়িটাও সেদিকে ঘুরে এলো। ইচ্ছে করে আমাকে চাপা দিতে চাইছে, আবার মৃত্যু ধেয়ে আসছে আমার দিকে। কেন? কি আছে এই গাড়িতে? এ কি কোনো কৌতুকপ্রবণ মানুষের নিষ্ঠুর খেলা? এই জনশূন্য পথে আমাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে গেলে কেউ কিছু টেরও পাবে না। কিন্তু কিন্তু কেন? আমি তো কারোর কাছে কোনো অপরাধ করিনি, কেন? রাস্তার দুপাশে পাথুরে টিলা, তা বেয়ে ওঠার সময় নেই। গাড়িটা মাতালের মতন এদিক ওদিক করতে করতে তেড়ে আসছে। ভরত প্রাণ ভয়ে ছুটল। তার পায়ে বেশি জোর নেই, জোরে সে ছুটতে পারবে না বেশিক্ষণ। এক জায়গায় পাথরের একটু ফাঁক, সেখানে একটা জলাশয়। ভরত তার মধ্যে লাফ দিয়ে পড়ল। গাড়িটা এঁকে বেঁকে এগোচ্ছে সামনের দিকে। কে যেন ভেতর থেকে চিৎকার করে কি বলছে। একটু পরেই গাড়িটা একটা বড় পাথরের চাঁয়ে প্রচন্ড ধাক্কা মেরে একদিকে কাত হয়ে গেল। ভরত একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এবারেও বেঁচে গেলাম তাহলে। এক সময় গাড়িটা খুব কাছে এসে গিয়েছিল। দৌড়তে দৌড়তে একবার পিছু ফিরে দেখেছিলাম, গাড়ির সামনেটা যেন একটা হিংস্র রাক্ষসের মুখের মতন। দুপাশে দুটি জ্বলন্ত চোখ, আর কয়েক মুহূর্তের মধ্যে আমাকে গ্রাস করবে। ভূমিসুতার সঙ্গে আর দেখা হবে না। আস্তে আস্তে ভরত সেই পানা ভরা পুকুরটি থেকে উঠে এলো। শরীর এখনো থরথর করে কাঁপছে। আমাকে নিয়ে মৃত্যুর একই ছেলে খেলা। শখানেক গজ দূরে গাড়িটা কাত হয়ে আছে। কৌতূহলী হয়ে ভরত গুটি গুটি করে সেদিকে এগিয়ে গেল। ভেতর থেকে কার যেন ক্ষীণ কাতর স্বর শোনা যাচ্ছে, মৃত্যু পথযাত্রীর কান্নার মতন। আমাকে মারতে এসে কেউ নিজেই নিহত হলো। ভরত দেখতে চায় সেই অজ্ঞাত আততায়ীর মুখ। কাছে এসে দেখল গাড়ির চালক ছাড়াও আরেকজন রয়েছে পাশে। সেই পাশের লোকটি কোনো সাড়া শব্দ করছে না। গাড়ির চালকটি গোঙাচ্ছে, তার শরীর রক্তাক্ত। দুজনেরই সম্ভ্রান্ত ব্যক্তিদের মতন পোশাক। তার মধ্যে চালকটিকেই বেশি পদমর্যাদা সম্পন্ন মনে হয়। তার গলায় 3 ছড়া খাঁটি মুক্তোর মালা ম্লান আলোতেও বোঝা যায়। স্টিয়ারিং এর উপর রাখা হাত দুটিতে অনেকগুলি আংটি। কোন রকমে দরজাটা খুলে ভরত প্রথমে পাশের লোকটিকে তুলে এনে পথের উপর শুইয়ে দিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। হ্যাঁ, নিঃশ্বাস পড়ছে, মনে হয় জ্ঞান হারিয়েছে। চালকটিকে বার করা শক্ত ছিল। তার বুকে জোর আঘাত লেগেছে, সারা বুক রক্তে মাখামাখি, নাক দিয়েও রক্ত পড়ছে। ভরত তাকে পাঁজা কোলা করে তুলে আনল। তারপর শুইয়ে দেবার আগে তার মুখের দিকে তাকিয়ে ভরত অনড় হয়ে গেল। কার মুখ? কোনো ভুল নেই, এ তো ত্রিপুরার মহারাজ রাধা কিশোর মাণিক্য। রক্তের সম্পর্কে আমার ভাই। রাধা কিশোর গাড়ি চাপা দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। কেন? ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্তত 20 বছর আমার কোনো সম্পর্ক নেই। এর মধ্যে সে রাজ্যের কেউ আমাকে দেখেনি। আমি ত্রিপুরার কোনো ক্ষতি করিনি। তবু কেন এতগুলি বছর ধরে রাধা কিশোর আমার উপর জাত ক্রোধ পুষে রেখেছে? কি সেই রহস্য? হঠাৎ ভরতের শরীরটা যেন জ্বলে উঠল। ভাবল,
এক্ষুনি রাধাকিশোরের গলা টিপে আমি খুন করে প্রতিশোধ নিতে পারি। পাশের লোকটার মাথায় একটা পাথর দিয়ে ছেঁচা মারলে আর জ্ঞান ফিরে পাবে না। সব শেষ হয়ে যাক। বিনা দোষে ওরা আমাকে হত্যা করতে চেয়েছে। ওদের জন্যই আমার সারাটা জীবন বিড়ম্বিত। বারবার আমি দেখতে পাই মৃত্যুর উদ্যত থাবা। এবার আমি কেন ঘুরে দাঁড়াবো না? কেন প্রতিশোধ নেব না আমি? কোনো মৃত্যুপথযাত্রীকে খুন করার মনোবৃত্তি নিয়ে ভরত জন্মায়নি। শিক্ষা দীক্ষায় পরিশ্রুত হয়েছে সে। রাজকীয় নিষ্ঠুরতা তার নেই। প্রতিশোধের কথা একবার মনে আসে মাত্র। তা আসে বুক ভরা অভিমান থেকে। রাধাকিশোরকে ঘাসের ওপর শুইয়ে দিয়ে ভরত ছুটে গিয়ে পুকুর থেকে আঁজলা ভরে জল নিয়ে এলো। পাশের লোকটি এর মধ্যে জ্ঞান ফিরে পেয়ে উঠে বসেছে। তার বিমূঢ় অবস্থা এখনো কাটেনি। এবার ভরত ওকেও চিনতে পারল। মহিম ঠাকুর, এ আগের রাজা। আমার পিতার দেহরক্ষী ও বিশেষ অনুগত অনুচর ছিল। এই মহিম নিশ্চয়ই সব জানে। এদিকে জ্ঞান ফিরে পেয়ে মহিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি হলো? কি হয়েছেটা কি? অ্যাক্সিডেন্ট? আচ্ছা, মহারাজ কোথায়? মহারাজ নেই? ভরত অঙ্গুলি নির্দেশ করে রাধাকিশোরকে দেখিয়ে বলল, ওই যে বেঁচে আছেন এখনো। কি সর্বনাশ! আমি কত করে বারণ করেছিলাম। এখন কি হবে? মহারাজকে কি করে নিয়ে যাব? তারপর সে অসহায়ের মতো ভরতের হাত জড়িয়ে ধরে বলল, ও মশাই, আমাদের বাঁচান আপনি। ইনি কে জানেন? যে সে লোক নন, ত্রিপুরার মহারাজ। এনার প্রাণ বাঁচাতেই হবে। ভরত রাধাকিশোরের রক্ত ঢাকা চোখ দুটি ধুইয়ে দিতে দিতে বলল, একে আগেই চিনতে পেরেছি, কিন্তু একটা কথা বলুন তো, আপনারা আপনারা আমাকে মারতে চেয়েছিলেন কেন? আমাকে কি আপনারা চেনেন? মারতে চেয়েছিলুম? না না, ও ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আরেকটু হলেই চাপা পড়তেন। ঠিকই, আসলে মহারাজ নতুন গাড়ি চালানো শিখছেন, তাই সামলাতে পারেননি, কিংবা কোনো যন্ত্রের গলদ হয়েছে। উনি গাড়িটা থামাতে পারছিলেন না। আপনাকে মারতে চাইবেন কেন? কেউ কি শুধু শুধু কোনো মানুষকে মারতে চায় বলুন? আপনাকে তো চিনিই না। এর আগেও একটা গাছে ধাক্কা লেগেছিল। ওকে এক্ষুনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ডাক্তার দেখাতে হবে, কিন্তু কিন্তু নেবেন কিসে? আপনি ভাই দয়া করে একটা ব্যবস্থা করুন। আমার এখনো মাথা ঝিমঝিম করছে, উঠে দাঁড়াতে পারছি না আমি। এখন এখন গাড়ি কোথায় পাই? যত তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা যায় তত ভালো। এত রক্ত বেরিয়েছে। ওদিকে রাধাকিশোরের গোঙানি থেমে গেছে। তাতে আরো ভয় হয়। মহিম মাথা চাপড়াতে চাপড়াতে বলল, এত করে নিষেধ করেছিলাম, কিছুতেই শুনলেন না। গোয়ারের মতন জেদ করে গাড়ি নিয়ে বেরিয়ে এলেন। নিজে গাড়ি চালাবেন, ভালো করে শেখে নিন। আচ্ছা, আপনি মহারাজকে চেনেন বললেন, আগে কি দেখা হয়েছে আপনাদের? না, সেভাবে নয়। রাজা মহারাজদের লোকে যেমন দূর থেকে দেখে সেই রকম। ভরত আর একবার এক আঁজলা জল এনে রাধাকিশোরের মুখে ঢেলে দিল। তাতে কিছু ফল হলো। এখনো প্রাণ আছে। শরীরটা মৃগী রোগীর মতন মাঝে মাঝে জোরে কেঁপে উঠছে। ভরত মহিমকে বলল, আপনি তাহলে মহারাজের কাছে বসুন, আমি দেখি যদি কোনো গাড়ি জোগাড় করা যায়। সৌভাগ্যবশত খানিক দূরে গিয়ে একটা টাঙা পাওয়া গেল। পথের বাঁকে টাঙাটা একটা গলিপথে ঢুকে পড়তে যাচ্ছিল। ভরত ছুটে গিয়ে টাঙাওয়ালার হাত চেপে ধরল। সে টাঙায় একজন যাত্রী আছে। তার কাছে কাকুতি মিনতি করে রাজি করিয়ে টাঙাটির মুখ ফেরানো হলো। আগের যাত্রীটি বসল সামনে। মহারাজাকে শুইয়ে দেওয়া হলো পেছনের মালপত্র রাখার জায়গায়। দুপাশে বসল মহিম আর ভরত। মহিম টাঙাওয়ালাকে বলল, যত টাকা লাগে দেব। তুমি ভাই খুব জলদি আমাদের বেনারস পৌঁছে দাও। এরপর ভরতের হাত জড়িয়ে ধরে সে আবার বলল, ভগবান আপনাকে পাঠিয়েছেন। আপনি না থাকলে কি যে হতো, আমরা কেউই বাঁচতাম না। মহাশয়ের নামটা জানতে পারি কি? একেই বোধহয় বলে নিয়তি। আমার নাম শুনে আর কি করবেন?
বলতে গেলে মিথ্যে নাম বলতে হবে। মহিম চমকিত হয়ে একদৃষ্টিতে ভরতের মুখের দিকে চেয়ে রইল। আত্মগতভাবে বলল, চেনা চেনা লাগে যেন, মুখের আদলে ভীষণ মিল আছে। আচ্ছা আব্বা, আপনি কি ত্রিপুরার লোক? মহিম দাদা, আমি ভরত। মনে আছে কি আমার কথা? ভরত মানে কোন ভরত? দু এক মুহূর্ত ভ্রুকুঞ্চিত করে ভাবল মহিম। তারপরই উচ্ছ্বসিতভাবে ভরতকে জড়িয়ে ধরে বলল, তুমি সেই ভরত? এতদিনে তোমার সন্ধান পেলাম, তাও এইভাবে, এই সময়ে। তোমার কথা প্রায়ই আমরা বলি, সেই জন্যই মনে হচ্ছিল আমার পরলোকগত মহারাজের সঙ্গে মুখের কিছুটা মিল আছে। তুমিও তো রাজকুমার। না না, আমি রাজকুমার নই। আমি কাছুয়ার সন্তান। আমার কোনো বংশ পরিচয় নেই। তা কি কখনো হয়? পিতার পরিচয়ই সন্তানের পরিচয়। স্বর্গত মহারাজ বীরচন্দ্র মাণিক্যের রক্ত বইছে তোমার শরীরে। আগরতলায় এখনো সবাই জানে ভরত নামে একজন রাজকুমার নিরুদ্দেশ হয়ে গেছে। আশ্চর্য না? কি আশ্চর্য! ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ রক্ষা পেল। একটু এদিক হলে সেই ভাইয়ের হাতে এই ভাইয়ের প্রাণটাও যেতে পারত। বেঁচে গেছি শুধু এই জন্য যে আমার কপালে এখনো মৃত্যু লেখা নেই। মহারাজ কি আরো কারোকে চাপা দিয়েছেন নাকি? টুকটাক লেগেছে কয়েক জায়গায়, কিন্তু মানুষ মরেনি। যন্ত্রপাতির ব্যাপার, কখন কি হয় তা তো বলা যায় না, তাই না? নিশ্চয়ই হঠাৎ ব্রেকটা বিগড়েছে। হলো কি জানো, আমাদের যে ড্রাইভার, কাল রাত থেকে তার ধুম জ্বর। বিকেলে মহারাজের শখ চাপলো গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরুবেন, তাই নিজেই চালাতে লাগলেন। রাজা রাজরারা মানুষের ওপর হুকুম চালাতে পারেন, কিন্তু যন্ত্র কি হুকুম মানে? ভরত, শুধু তোমার প্রাণ কেন, আমার প্রাণটাও যেতে বসেছিল। আমি অনবরত দুর্গা নাম জপেছি। মা ত্রিপুরেশ্বরী আমাকে বাঁচিয়েছেন। এখন মহারাজকে যদি... দুজনেই সংজ্ঞাহীন রাধাকিশোরের দিকে তাকালো। রাজাদের কত গাড়ি ঘোড়া থাকে, কত হুকুমের চাকর থাকে। কুসুম কোমল দুগ্ধ ফেননিভ শয্যায় শোয়া অভ্যেস। সেরকম একজন রাজা এখন পড়ে আছে টাঙার পেছনে বেওয়ারিশ লাশের মতন। গর্তবহুল রাস্তায় টাঙাটা মাঝে মাঝে লাফিয়ে উঠছে, তাতেও রাজার শরীরের কোনো স্পন্দন নেই, শুধু নাক দিয়ে এখনো রক্ত গড়াচ্ছে। মহিম ফুঁপিয়ে কেঁদে উঠল এতক্ষণ বাদে। এই অবস্থায়ও ভরতের মনে পড়ল, আজ আর কথক ঠাকুরের আসরে পৌঁছানো যাবে না, দেখা হবে না ভূমিসুতার সঙ্গে। রাজবাড়িতে পৌঁছানোর পর দারুণ শোরগোল পড়ে গেল। বাড়িতে অনেক লোক, সকলেই মহারাজের জন্য উদ্বিগ্ন ছিল। সেই মহারাজ ফিরে এলেন মুমূর্ষু অবস্থায়। রাধাকিশোর মাণিক্য এমনিতে ধীর স্থির মানুষ, কখনো কোনো খেলাধুলোতেও উৎসাহ দেখাননি। শুধু ইদানিং এই মোটর গাড়ি নিয়ে শিশুর মতন মেতে উঠেছিলেন। এই খেলা তার মানায় না, তাই এমন নির্মম পরিণতি। ধরাধরি করে রাধাকিশোরকে দোতলার একটি কক্ষে শুইয়ে দেওয়া হলো। শহরের খ্যাতনামা দুজন চিকিৎসককে নিয়ে আসা হলো প্রায় জোর করেই। মহারাজের যা অবস্থা, তাতে আজ রাতটাও কাটবে কিনা বলা যায় না। বুকের বেশ কয়েকটা পাঁজরা ভগ্ন হয়েছে। কাশীতে ভালো হাসপাতাল নেই, একটি আছে সরকারি দাতব্য চিকিৎসালয়। ধনী ব্যক্তিদের নিজেদের বাড়িতেই চিকিৎসা হয়। তবু চিকিৎসক দুজনের অভিমত, বলছে হাসপাতালে অপারেশনের ব্যবস্থা আছে, সেখানেই নিয়ে গেলে ভালো হয়। মহারাজের শিয়রের কাছে দণ্ডায়মান রাজপুরোহিত তাতে ঘোর আপত্তি জানালেন। স্বাধীন ত্রিপুরা রাজ্যের মহারাজাকে সাধারণ মানুষের ব্যবহার্য কোনো চিকিৎসালয় নিয়ে যাবার প্রশ্নই ওঠে না। তার আরো অনেক বছর আয়ু আছে, তিনি এখানেই সুস্থ হয়ে উঠবেন। অন্তঃপুরের মহিলাদেরও সেই অভিমত। মহিম কিছুতেই ভরতকে যেতে দিল না। তোমার পোশাকও সম্পূর্ণ রক্তাক্ত, এই অবস্থায় তুমি যাবে কি করে?
তাকে জোর করে স্নানের ঘরে পাঠিয়ে এক প্রস্থ পোশাক দেওয়া হলো। তারপরেও মহিম তাকে বসিয়ে রাখল মহারাজের শয্যার পাশে। রাধাকিশোরের জ্ঞান ফেরেনি। তাঁর সর্বাঙ্গ ধুইয়ে মুছিয়ে ওষুধ প্রয়োগ করে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে পেরিয়ে গেল মধ্যরাত। ভরতের ওপরেও কম ধকল যায়নি। সে নিজেও যে সম্পূর্ণ সুস্থ নয় তা তো কেউ জানে না। এখানে দৌড়দৌড়ি করার ফলে তার পেটের ক্ষতস্থানের সেলাইয়ে একটু একটু ব্যথা শুরু হয়েছে। তাছাড়া তার ঘুমে টেনে আসছে তার চোখ। ঢুলে পড়েছে কয়েকবার। এ বাড়িতে সবাই এখনো জেগে আছে। এর মধ্যে তার ঘুমিয়ে পড়ার প্রশ্নই ওঠে না। একসময় সে মহিমের হাত ধরে অনুনয় করে বলল, আমি এখন বাড়ি যাই মহিম দাদা, আবার প্রয়োজন হলে অবশ্যই আসব। মহিম রাজি হলো বটে, কিন্তু একলা ছাড়ল না। রাজবাড়ির একটি জুড়ি গাড়ি তাকে পৌঁছে দিয়ে এলো বাড়িতে। পরদিন বিকেলের রোদ পড়ার আগেই জরুরি এত্তালা এলো রাজবাড়ি থেকে। এক কর্মচারীর হাতে মহিম ঠাকুর চিঠি পাঠিয়েছে। ভরতকে এখনই একবার আসতে হবে। সে যেন এক মুহূর্ত বিলম্ব না করে। ভরত একবার ভাবল, তবে কি রাধাকিশোরের অন্তিমকাল ঘনিয়ে এসেছে? এই সময় আমি গিয়ে কি করব? রক্তের সম্পর্কের ভাই চলে যাচ্ছে, কিন্তু আমি কোনো টান অনুভব করছি না। রাজপরিবারের সকলে কান্নাকাটি শুরু করবে। আমি তো তাদের কেউ না। তবু এমন পত্র প্রত্যাখ্যান করা যায় না। একবার ভদ্রতার স্তরে উন্নীত হলে মানুষ ভদ্রতার কৃতদাস হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও ভরত পোশাক পরে তৈরি হয়ে নিল। রাজবাড়িতে এসে দেখল অন্য চিত্র। দাস দাসী দারোয়ানরাও উৎফুল্ল। মহারাজের অবস্থার আশাতীত উন্নতি হয়েছে। তার জ্ঞান ফিরে এসেছে তো বটেই, তিনি খানিকটা শুরুয়াও খেয়েছেন। কথা বলেছেন অনেকের সঙ্গে। রাজপুরোহিতের কথাই সত্য হয়েছে। মহারাজ এই যাত্রায় বেঁচে যাবেন। মহিম ঠাকুর ভরতকে নিয়ে এলো রাজকক্ষে। চিকিৎসকরা এখন নেই। ঘর ভর্তি অনেক মানুষ। তার মধ্যে কয়েকজন নানা বয়সী মহিলাও রয়েছেন। সম্ভবত কয়েকজন রাধা কিশোরের পত্নী, কয়েকজন মাতা ও বিমাতা। অন্য পুরুষদের সামনে এই মহিলারা থাকেন না, কিন্তু এর মধ্যে নিশ্চিত ভরতের পরিচয় সকলকে জানানো হয়েছে। সে একজন রাজকুমার। তার কাছে আব্রু রক্ষার প্রয়োজন নেই। ভরত এক মুহূর্তের জন্য ভাবল, এই মহিলাদের মধ্যে মনোমোহিনীও আছেন নাকি? এতদিন পর ভরত তাকে দেখলে চিনতেও পারবে না। সে শুনেছে বৈধব্য বরণের আগে মনোমোহিনী অনেকগুলি সন্তানের জননী হয়েছেন। মহারাজের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে একটি বালিকা। তিনি তার সঙ্গে মৃদুস্বরে কথা বলছেন। মহিম ভরতকে কাছে টেনে নিয়ে গিয়ে বলল, মহারাজ, এই দেখুন, ইনি কুমার ভরতচন্দ্র। মহারাজ তার একটা হাত দুর্বলভাবে তুলে বললেন, ভাই। মহারাজ, কাল এর জন্যই আমরা রক্ষা পেয়েছি। ইনি না থাকলে যে কি হতো। ভরতের চোখে ভেসে উঠল গতকাল সায়াহ্নের সেই দৃশ্য। হিংস্র দানবের মতন গাড়িটা তেড়ে আসছে তার দিকে। সে প্রাণ ভয়ে ছুটছে। যন্ত্রের দোষ? আমি সব শুনেছি। তুমি আমাকে বাঁচিয়েছ। আমার হাতটা ধরো। তোমার কথা আমরা প্রায়ই বলি। ভরত সেই হাত স্পর্শ করল। মহারাজের চোখ দুটি জলে ভরে গেল। তারপর মাথাটা তোলার চেষ্টা করে বললেন, শশী মাস্টার বলেছিল আমি তোমাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। মিথ্যা। মঙ্গলময় ঈশ্বর জানেন, এমন পাপের কথা আমি কখনো মনেও স্থান দিইনি। আজও যদি আমি মিথ্যে বলি, তবে যেন আমার নরকেও স্থান না হয়।
গীতা নিয়ে এসো। আমি আমি গীতা ছুঁয়ে বলবো। কয়েকজন একসঙ্গে বলে উঠল, মহারাজ এত উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন, শান্ত হন। সবাই জানে আপনি কখনো মিথ্যে বলেন না। সেই ঘটনার অনেক তদন্ত করেছি আমরা, কিন্তু কোনো সদুত্তর পাইনি। তুমি আমার ভাই, আমাদেরই বংশের একজন। রাজবংশ তালিকায় ওর নাম উঠে গেছে। তোমার জন্য 300 টাকা মাসোহারা ধার্য করা আছে। তুমি যখন ইচ্ছে তখন নিতে পারো। কথা দাও যে তুমি আমার সঙ্গে ত্রিপুরায় যাবে, উজ্জয়ন্ত প্রাসাদে থাকবে আপন অধিকারে। কথা দাও। একসঙ্গে এত কথা বলে মহারাজ হাঁপাতে লাগলেন। এরকম অবস্থার মধ্যে মুখের ওপর প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু কথাটা শোনা মাত্র ভরত মনে মনে ঠিক করে ফেলেছে, আমি কোনোদিনই এই মাসোহারা নেব না। আমার নিজের উপার্জন যোগ্যতা আছে। এতদিন পরে আমার রাজকুমার সাজারও বিন্দুমাত্র স্বাদ নেই। কিন্তু মুখে সে কিছু বলল না। ইতিমধ্যে রাজপুরোহিত এসে মহারাজাকে কথা বলতে একেবারে নিষেধ করে দিলেন। মহারাজ তবু ভরতের হাত ছাড়লেন না। হাতের ইঙ্গিতে তাকে পালঙ্কের পাশে বসতে অনুরোধ করলেন। একটা চেয়ার আনা হলো। তাতে উপবিষ্ট ভরতের দিকে মহারাজ তাকিয়ে রইলেন এক দৃষ্টে। ভরতের পক্ষে খুব অস্বস্তিকর অবস্থা। সে যেন একটি বিশেষ দ্রষ্টব্য বস্তু। অবগুণ্ঠনের আড়াল থেকে রমণীরাও তাকে দেখছে। ভেতরে ভেতরে ক্রমশ বেশি উতলা বোধ করছে ভরত। মহারাজ সম্পর্কে আর সকলে আশাবাদী, কিন্তু ভরতের মনে হলো রাধাকিশোর খুব সম্ভবত আর ত্রিপুরায় ফিরতে পারবেন না। তার মুখে মৃত্যুর পাণ্ডুর ছায়া। প্রায় 1 ঘন্টা পরে একজন চিকিৎসক আসতেই রমণীরা সকলে কক্ষ ছেড়ে চলে গেলেন। চিকিৎসককে বসার জন্য ভরত নিজের চেয়ারটা ছেড়ে দিল এবং অন্যদের অলক্ষ্যে বেরিয়ে এলো বাইরে। বিকেল শেষ হয়ে গেছে। সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে চারদিকে। ভরত দ্রুত পা চালিয়ে চলে এলো দশাশ্বমেধ ঘাটে। গঙ্গার ওপরের আকাশের রক্তিমাভা মুছে যাচ্ছে একটু একটু করে। ভরত টের পেল তার শরীরটা বেশ হালকা লাগছে, যেন সে একটা অন্ধকার কুঠুরিতে বন্দী ছিল। মুক্তি পেয়েছে অকস্মাৎ। তার চোখে, ওষ্ঠে, এমনকি আঙুলের ডগাতেও অপরূপ মুক্তির স্বাদ। কিসের মুক্তি? ত্রিপুরার রাজবাড়ির সঙ্গে আমি আর সম্পর্ক স্থাপন করব না। সে জীবন আমার জন্য নয়। তবু একটা অন্যরকম বোধ আমার মাথার মধ্যে কাজ করছে। জন্মভূমি থেকে আমি ছিলাম নির্বাসিত। সব সময় যেন মাথার উপর ঝুলত মৃত্যুদণ্ডাজ্ঞার খাঁড়া। সেই জন্যই কি নানান ছদ্মবেশে মৃত্যু আমাকে তাড়া করে ফিরেছে এতকাল? যেন কার অভিশাপ ছিল আমার উপর। আজ সেটা উঠে গেল। হয়তো অভিশাপ কিছু নয়। রাজপ্রাসাদের কারো ঈর্ষা, ক্রোধ, ষড়যন্ত্রের শিকার ছিলাম আমি। এরকম তো কতই হয়। তবু আমি আজ সেই সব কিছু থেকে মুক্ত হয়ে গেছি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ঠিকই। আচ্ছা, কথক ঠাকুরের আসর কি ভেঙে গেছে এর মধ্যে? সেই চাতালটিতে এসে দেখল প্রায়ান্ধকারেও তিনি দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। চতুর্দিক ঘুরে ঘুরে ছড়িয়ে দিচ্ছেন কাহিনী। সীতাহরণ পর্ব গতকাল শেষ হয়ে গেছে। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে বলেছেন সবিস্তারে। আজ মাত্র পৌঁছেছেন জটায়ু বধে। প্রায় নিচে নিচে এমন আস্ফালন করছেন যেন নিজেই তলোয়ার চালিয়ে কাটছেন জটায়ুর এক একটি ডানা। ওই তো শ্রোতাদের ঠিক মাঝখানে বসে আছে ভূমিসুতা। সে কি রামায়ণের গল্পের টানে
একই কথকের কাছে আসছে প্রতিদিন, অথবা অথবা সে জানে যে আমি আসবো এখানে। এর আগের দুদিন ভরত লক্ষ্য করেছে যে ভূমিসুতা গভীর মনোযোগের সঙ্গে কথকথা শোনে, এদিক ওদিক তাকায় না। সে আমাকে দেখবে কি করে? বাড়ি ফেরার সময়ও সে একবারও চায় না পেছন ফিরে। সে জানে না, অথবা অথবা জেনেও আমার অস্তিত্বকে অবহেলা করে। ভরত কথকথা কিছুই শুনছে না, এক দৃষ্টিতে শুধু দেখছে ভূমিসুতাকে। ৫-৭ জনের সমবেত সঙ্গীতের সময় শুধু একজনের মুখের দিকে যদি গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করে থাকা যায়, তাহলে যেমন সেই একজনের কণ্ঠস্বর আলাদা করে শোনা যায়, সেই রকমই ভরত একমাত্র ভূমিসুতাকেই দেখতে পাচ্ছে। তার আশেপাশে যেন আর কেউ নেই, এই জনবহুল গঙ্গার ঘাটেই যেন আর কেউ নেই, শুধু আমি আর ভূমিসুতা। গতকাল প্রায় একই সময়ে ভরত মৃত্যুর মুখ থেকে কোনো ক্রমে বেঁচেছে, আর ২-১ মুহূর্ত দেরি হলে জ্বলন্ত চক্ষুওয়ালা ভয়ঙ্কর রাক্ষসটা তাকে গ্রাস করে নিত। জীবন ও মৃত্যুর মাঝখানে মাঝে মাঝে এক চুলের ব্যবধান থাকে। আমি মরে গেলে ভূমিসুতা হয়তো খবরই পেত না। সে ভাবত যে আমি আবার কাপুরুষের মতন পলায়ন করেছি। আমি যে অক্ষত শরীরে আজ এখানে বসে আছি, এটা যেন একটা অলৌকিক ঘটনা। ভূমিসুতা উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ভরত উঠে পড়ল। গৃহমুখী শ্রোতাদের ঠেলে ঠেলে এগোতে লাগল ভরত। সে অন্য কারুকেই গ্রাহ্য করছে না। আজ ভূমিসুতার সঙ্গে একজনই সঙ্গিনী, একটি সদ্য কৈশোরোত্তীর্ণা তরুণী। ভরত আজ আর কোনো দ্বিধা করল না, কাছে গিয়ে বলল, ভূমি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, তোমার কি সময় আছে? ভূমিসুতা কয়েক মুহূর্ত নতমুখী হয়ে দাঁড়িয়ে রইল, তারপর সঙ্গিনীটিকে বলল, চারু, তুই একলা বাড়ি যেতে পারবি? একটা এক্কা গাড়ি নিয়ে নে। তোর কাছে পয়সা আছে? হ্যাঁ গো, আমি চলে যেতে পারবো। আমি বরং আগে গিয়ে রান্নার ব্যবস্থা করি। মেয়েটি চলে যাবার পর ভরত সিঁড়ি ভেঙে নামতে লাগল। মনে মনে বলছে, কোথাও একটু বসতে হবে। ঠিক কোথায়? এমন কোনো স্থান আছে যেখানে প্রাণ খুলে সব কথা বলা যায়? এক এক সময় সেরকম স্থান খুঁজে পাওয়া যায় না সারা বিশ্বে। তবু জলের প্রায় কাছাকাছি নিরিবিলিতে এক জায়গায় সিঁড়িতে বসল ভরত। ভূমিসুতা তার পাশে নয়, বসল কয়েক ধাপ নিচে। তখনই কথা এলো না কিছু। বেশ কিছুক্ষণ ওরা নিস্তব্ধ হয়ে রইল। দূরে দূরে কয়েকটা নৌকায় মিটিমিটি আলো জ্বলছে, শোনা যাচ্ছে নদীর জলোচ্ছ্বাস। একসময় ভূমিসুতাই বলল, আপনি এখন কেমন আছেন? ভালো, বেশ ভালো। ভূমি, তুমি হঠাৎ কাশিতে চলে এলে কেন? এলাম, কোথাও তো কখনো যাইনি। মনে হলো কাশিতে গিয়ে আপনার নামে পুজো দিই। আমিও যে কদিন আগে এখানে চলে এসেছি তুমি জানতে? আমাকে দেখতে পেয়েছো? হ্যাঁ, আমিও তোমাকে দেখেছি। কথা বলতে পারিনি। কেন জানো? শুনলে বোধহয় তোমার বিশ্বাস হবে না। আমি তোমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলাম। ভূমিসুতা কিছু বলল না। তার পরনে একটা সাধারণ ডুরে শাড়ি, মাথার সব চুল খোলা, একটা হাঁটু উঁচু করে তার উপর থুতনির ভর রেখেছে। আজকের আকাশ পরিষ্কার, এর মধ্যেই অনেক তারা ফুটেছে। নদীর তরঙ্গে দোল খাচ্ছে চাঁদ। আকাশের আলোয় ভূমিসুতার মুখের একটা পাশ দেখা যাচ্ছে শুধু। তুমি কেন আমার নামে পুজো দিতে এলে ভূমি? দ্বারিকা বলছিল ওদের এক ডাক শুনেই তুমি চলে এসেছিলে। আমার অসুখে প্রাণ ঢেলে সেবা করেছ, কিন্তু আমি তোমায় কিছুই দিইনি। তোমাকে আমি কিছুই দিতে পারি না, তবু তুমি কেন আমার জন্য পুজো দিতে? আপনি দিয়েছেন,
কি দিয়েছি ভূমি, কি দিয়েছি? ভূমিসুতা তার উত্তর না দিয়ে চেয়ে রইল জলের দিকে। আর ভরত ভেবে চলেছে, তাহলে তাহলে ভূমিসুতা আগেই দেখেছিল আমাকে প্রত্যেকবার। কাল যে আমি আসিনি তাও কি সে লক্ষ্য করেছে? কিন্তু সে তো অন্যদিকে তাকায় না। তবে তবে তার তৃতীয় চক্ষু দিয়ে খুঁজেছিল আমাকে। আচ্ছা, আমি যে তার সঙ্গে কথা বলিনি সেজন্য রাগ কিংবা অভিমান হয়নি ওর? আজ এক কথাতেই আমার সঙ্গে বসতে রাজি হয়ে গেল। ভূমিসুতা তখনও চুপ দেখে ভরতই আবার বলল, চুপ করে রইলে কেন ভূমি? বলো, কি দিয়েছি আমি তোমাকে? হ্যাঁ, আমার যে দেবার মতন কিছুই নেই ভূমি। তুমি কত উঁচুতে উঠে গেছো, আর আমি ভুল করেছি, বারবার শুধু ভুলের পর ভুল করেছি। তবু আমি পেয়েছি। এবার অস্থির হয়ে ভরত মুখ ঝুঁকিয়ে এনে জিজ্ঞেস করল, কি পেয়েছো? আমি জানতে চাই। সব সময় আমার মনের মধ্যে একটা নিঃস্বতা। সেই যে একদিন ভবানীপুরের বাড়ি থেকে আপনি আমায় নিয়ে এলেন, তারপর রাস্তায় অনেক হাঙ্গামা হলো, আমরা হারিয়ে গেলাম। খুব অন্ধকার ছিল। আমি একটা দোকানের সিঁড়িতে বসেছিলাম। আপনি এলেন খুঁজে খুঁজে, আমার একটা হাত ধরে বললেন, আর তোমাকে কখনো ছেড়ে যাব না। এবার ভরত সে ঘটনা মনে করে অস্থিরভাবে মাথা ঝাঁকিয়ে বলল, কিন্তু আমি তো সে কথা রাখিনি। আমি পারিনি। আমার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। শশী মাস্টার মশাই যখন এই কথা বললেন, আমার মনে হয়েছিল তিনি তোমার যোগ্য। আমি তোমার মনের কথা বোঝার চেষ্টাও করিনি। ছি 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 ছি, সে যে তোমার কত অপমান তখন বুঝিনি। যখন চৈতন্যদয় হলো তখন আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। ভূমিসুতা এবারও কিছু না বলে একটা আঙুল দিয়ে মাটিতে দাগ কাটতে লাগল। আবার কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল দুজনে। এরই মধ্যে একজন লোক ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল জলে, দাপাদাপি করল খানিকটা। সেই লোকটি উঠে যাবার পর ভরত বলল, ভূমি, তোমার কাছে আমার আরো কিছু স্বীকার করার আছে। আমরা দুজনে দুদিকে চলে গেছি। কতগুলো বছর হয়ে গেল, কতগুলো বছর। আমাদের যৌবনের অনেকখানি। এর মধ্যে সবসময় যে আমি তোমার কথা মনে রেখেছি তা নয়। মাঝে মাঝে ভুলে গেছি, আশা হারিয়ে ফেলেছি। ভেবেছি তোমার সঙ্গে এই জীবনে আর আমার দেখা হবে না। তারপর আবার মনে পড়েছে, কষ্টও হয়েছে। তুমি বেঁচে আছো কিনা তাও জানতাম না। এর মধ্যে একবার আমি বিয়েও করেছি। কেন জানো? সেও ওড়িশার মেয়ে। তার মুখের সঙ্গে তোমার মুখের একটু মিল ছিল, কিন্তু আমার নিয়তি, সেও বাঁচল না। আমাদের একটি ছেলেও আছে। সে কেমন আছে জানি না। বহুকাল তাকে দেখিনি। কেন তাকে বঞ্চিত করবেন? এইবার একবার তার কাছে যান। হ্যাঁ, যাব। এখন যেতে পারি। তুমি এতগুলো বছর তুমি কেন একা ছিলে ভূমি? তুমিও তো জানতে না আমি বেঁচে আছি কিনা। অনেকেই বলেছে তুমি থিয়েটারের নাম করা অভিনেত্রী ছিলে, অথচ তুমি কোনো পুরুষ, তুমি কারোকেই চাওনি। কেন নিজেকে বঞ্চিত করেছো ভূমি? সেই যে আপনি একবার আমার হাত ধরেছিলেন, তারপর আর আমার ইচ্ছে করেনি, আমার মন চায়নি। হঠাৎ মাথাটা তুলে সোজা হয়ে বসে ভূমিসুতা বলল, না,
বলিনি। মন চেয়েছিল, আমি কোনো পুরুষকে স্পর্শ করিনি, কিন্তু মন দিয়েছিলাম একজনকে। দেবতাকে মানুষ যেমন ভালোবাসে, সেই রকম আমিও একজন মানুষকে। কে তিনি? তিনি ধন্য। নাম শুনলে কি চিনতে পারবো? তিনি একজন কবি, রবীন্দ্রনাথ ঠাকুর। ভরত বিস্মিতভাবে একটুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, রবীন্দ্রবাবু? তাঁর সঙ্গে? সরলা ঘোষালের বাড়িতে বুঝি তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল? না, সেখানে একবারও দেখা হয়নি। তারপর একটু থেমে আবার ধীর স্বরে বলল, আর কেউ জানে না, তবু আপনার কাছে স্বীকার করতেই হবে। শুধু ভক্তি নয়, পুজো নয়, সে ছিল ভালোবাসা। তাকে আমি মন দিয়েছিলাম। আমার আমার এক এক সময় খুব কষ্ট হতো তার লেখা পড়তে পড়তে। তিনি অবশ্য কিছুই জানেন না। তিনি 2-3 বার এসেছেন আমাদের থিয়েটারে, সেখানেই দেখেছি। একটা কথাও হয়নি, সবই শুধু একদিক থেকে। রবীন্দ্রবাবু আমারও খুব প্রিয়। কবিদের মন দেওয়া যায়। তারপর যেন সে আর কথা খুঁজে পেল না, নদীর দিকে চেয়ে রইল। মুখ তুলে তাকালো আকাশের দিকে। নক্ষত্রপুঞ্জ দেখতে দেখতে আপন মনে বলে উঠল, এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে। চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতায় লীন, জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম, হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। বলতে বলতে হঠাৎই থেমে গেল ভরত। মাথাটা ঝুঁকিয়ে আনল সামনের দিকে, বলল, ভূমি, একবার আমার দিকে তাকাও। এ কি তোমার চোখে জল কেন? হ্যাঁ, চোখে জল এসে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি কাঁদছি না। আমার চোখে কেন জল আসে না? ভেতরটা কি একেবারে শুকিয়ে গেছে? যারা ভালোবাসতে পারে তারাই কাঁদতে পারে। আমার খুব ইচ্ছে করে। পুরুষ মানুষদের কাঁদতে নেই, ভালো দেখায় না। কতগুলো দিন কেটে গেল, কত বছর, আর কখনো দেখা হবে ভাবিনি। এখন মনে হয় তুমি অনেক দূরের মানুষ, মাঝখানে দুস্তর ব্যবধান। আমি এই তো কাছেই বসে আছি। আমার ভবিষ্যতে কি আছে জানি না। ভূমি, সেই যে অনেক বছর আগে কুলুটোলার কাছে দোকানের সিঁড়িতে তুমি বসেছিলে, আমি তোমার হাত ধরেছিলাম। তারপর এতগুলো বছর, আজ যদি তোমার হাতটা আবার ধরতে চাই, তুমি দেবে ভূমি? ভূমিসুতা নিজের ডান হাতের পাঞ্জার দিকে একটুক্ষণ তাকিয়ে রইল, প্রায় ফিসফিস করে বলল, এই হাত শুধু একজনেরই জন্য। ডান পাশ ফিরে সে বাড়িয়ে দিল হাতখানি। তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইল। আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে। ওরা বসেই রইল। ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে। বাতাস বইছে বেশ জোরে, বজরাগুলোও ফিরে যাচ্ছে। সবাই ঘরে ফিরছে, শুধু এই দুজনের যেন কোনো ঘর বাড়ি নেই, কোথাও ফিরতে হবে না। এরকম একটি অনন্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে।
শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন অন্তিম পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে দেবশ্রী মুখার্জি ও স্পন্দন দাস, হেম অভিষেক মুখার্জি, ভরত মির্চি অগ্নি, দ্বারিকা স্পন্দন দাস, মহিম শুভায়ন রায়, রাধাকিশোর সৌম্য চ্যাটার্জি, ভূমিসুতা দেবশ্রী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।